ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পুরো নাম হলো? উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ। আচ্ছা। আপনি তো বাংলাদেশ ভারতীয় ফেডারেশনে আছেন, কত সাল থেকে আছেন? আমি জয়েন্ট সেক্রেটারি 72 থেকে, আচ্ছা আর 76 থেকে জেনারেল সেক্রেটারি। মাঝে আমি আমেরিকায় কোর্সে চলে গেছিলাম, কিছুদিন ছিলাম না। আচ্ছা আরেকবার অ্যাডক কমিটির মধ্যেও কিছুদিন ছিলাম না। তাছাড়া একটানা 42 বছর, মোটামুটি একটানা 42 বছর সাধারণ সম্পাদক ছিলাম। আচ্ছা এরপরে 18 সাল থেকে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 2025-এর জানুয়ারি, 28শে জানুয়ারি থেকে সভাপতি হয়েছে। তো বাংলাদেশ মোটামুটি আমার প্রেসিডেন্ট হইতে 60 বছর শ্রম দিতে হয়েছে, সময় দিতে হয়েছে আচ্ছা, এই ওয়েট লিফটিংয়ে, খেলাধুলার উপরে। অনেকে তো এসেই সভাপতি হয়ে যায়। হ্যাঁ, সেটাও সেটাও একটা বড় তৃপ্তি প্রাপ্তি বলি। আপনার সোয়াতে বাংলাদেশে ভারোত্তোলন অনেক আগাইছে, আমাদের অনেক উল্লেখ আছে। যে একটু কথা বলেন তো, বাংলাদেশ ভারোত্তোলনের হ্যাঁ, ভারোত্তোলন আমি বলি, আমরা যখন ভারোত্তোলন করতাম নিজে স্বতঃস্ফূর্ত করতাম স্বাস্থ্য ভালো রাখার জন্য। একটা কম্পিটিশনে হলো, কিছু মেডেল পেলাম এই। তা আমি ওই 64 সাল থেকে 75 সাল পর্যন্ত আমি ওয়েট লিফটার হিসেবে ছিলাম। আমার রেকর্ড ছিল 12 বছর ওয়েট লিফটিংয়ে, আমার ওয়েটে। তারপরে আমি পাকিস্তান অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছি 70 সালে লাস্ট পাকিস্তান অলিম্পিক। আর এরপরে আমি এই খেলাধুলার উপরে কোর্স করেছি, বিপিএড করেছি, ফিজিক্যাল কলেজে চাকরিও করেছি। 76 থেকে মোটামুটি অর্গানাইজার হিসেবে আমি জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছি, এই জন্যে যে এই খেলাতে কেউ আসতে চায় না। তো ওই আমার মতো মোটামুটি অর্ধশিক্ষিত, কম শিক্ষিত, ইন্টারেস্টেড লোক, আমি চিন্তা করলাম যে এটা যেহেতু ওয়েট ক্যাটাগরির খেলা, এটার স্কোপ আছে। আমি ইন্টারন্যাশনাল গেম নিজেও করছি, তো করাতে আমার মনে হইল। তো এরপরে আমি ওই কোচিংও করি, ফেডারেশনের কোচও, ফেডারেশনের ইয়ে কী বলে কর্মকর্তা, সাধারণ সম্পাদক। তো এর মধ্যে 87 সালে আমি প্রথম কোচ হিসেবে ফারুক সরকার কাজলকে নিয়ে যাই সাউথ এশিয়ান গেমসে, ও সিলভার পায় প্রথম। তাছাড়া তার আগে 84-এ প্রথম ব্রোঞ্জ পায় ফটিক দত্ত। 84-এ আমি আমেরিকায় ছিলাম, আমি সাব গেমসে যেতে পারিনি। 85-এর পরের থেকে আমি একটানা 12টা ওই সাউথ এশিয়ান গেমসে আমি প্রেজেন্ট ছিলাম, অ্যাজ এ ম্যানেজার, কোচ, অর্গানাইজার, টেকনিক্যাল অফিসিয়াল, জুরি। তো আমার তত্ত্বাবধানে এই পর্যন্ত 131টা ইন্টারন্যাশনাল মেডেল পেয়েছে, এর মধ্যে 12টা গোল্ড মেডেল, 12টা গোল্ড মেডেল। আর এইবার এই যে ইনডোর গেমসে আমাদের একটা ওয়েট লিফটার 3টা মেডেল পেয়েছে ব্রোঞ্জ, ফার্স্ট। এই দিনে 57টা টিম পার্টিসিপেট করেছে। হ্যাঁ, ইসলামিক সলিডারিটি গেমস, হ্যাঁ ঠিকই আছে, ইসলামিক সলিডারিটি গেমস, হ্যাঁ রিয়াদে। তো আমার এই তাছাড়া আমি এয়ারফোর্সে চাকরি করেছি 27 বছর মোট, টোটাল সিভিল ইয়ে মিলে। এর মধ্যে এয়ারফোর্স আমাকে কিন্তু খুব সহযোগিতা করেছে, আমাকে পারমিশন দিয়েছে বিদেশে যাওয়ার। আমি এই পর্যন্ত 80 সালের পরে থেকে যত গেমস হয়, মোটামুটি 2-1টা গেমস বাদ দিয়ে, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, সব সলিডারিটি গেমস আমি প্রেজেন্ট ছিলাম। 11টা অলিম্পিকে আমি রিপ্রেজেন্ট করেছি, শেফ ডিভিশন হিসেবে, ম্যানেজার হিসেবে করেছি, তারপর টেকনিক্যাল অফিসার হিসেবে করেছি, গেস্ট হিসেবে করেছি। এই 3-4টা ক্যাটাগরিতে আমি বিভিন্ন সময় রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশকে, একটা না, সেই 88 থেকে, এই সিওল অলিম্পিক থেকে। মাঝখানে আবার 2010 সালে ফার্স্ট ইয়ুথ অলিম্পিকে আমি শেফ ডিভিশন ছিলাম সিঙ্গাপুরে। এই সিঙ্গাপুরের গেম নিয়ে আমার 11টা গেম একটা না অলিম্পিক। সিনিয়র অলিম্পিক করে দিলে, সিনিয়র 10টা, আর একটা হলো ইয়ুথ অলিম্পিক। আমি শেফ ডিভিশন ছিলাম বাংলাদেশ টিমের। তো এইতে করে আমার এটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগিয়ে ওয়েট লিফটিং এখন প্রায় 4 থেকে 4,500-এর উপরে খেলোয়াড় আছে
যেখানে আমরা যখন খেলাধুলা করছি তখন 20 জন 25 জনের বেশি খেলোয়াড় ছিল না। আমি পাকিস্তান আমাদের কথা বলতেছি। তো এটা আস্তে 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 আমি এর মধ্যে একটা দুঃখজনক ঘটনা হচ্ছে, মানে 93-তে এখানে যখন সাব গেমস হয়, 85-এর সাব গেমসে কিন্তু এখানে পার্টিসিপেট বাংলাদেশ করেছে। তখন ওই কেউ কিন্তু কোনো তেমন মেডেল পায় নাই পাকিস্তানের সঙ্গে। কিন্তু 93-তে যেখানে সাদেক হোসেন খোকা মন্ত্রী ছিল, আমি চিফ অর্গানাইজার ছিলাম। 90 সাব গেমসের আমি সব কিছু আমার হাতে করা। তো 90 সাব গেমসে ওয়েট লিফটিং পার্টিসিপেটই করতে দেয়নি গভর্নমেন্ট। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ওয়েট লিফটিং আপনার সেক্রেটারি, আপনি এখানে ডাইরেক্টর, তো ওই ওয়েট লিফটিং পার্টিসিপেট করে মেডেল পাবেন না, তাহলে ওয়েট লিফটিং বাদ দিয়ে দিছে। তা আমিও এগ্রি করছি, কেন? কারণ আমার তো পুরো গেম, সব গেম দেখতে হবে। এখন ওয়েট লিফটিং মেডেল পাবে না, ওই গেম যদি বাদ দিয়ে দিয়েছে। এরপর আমার একটা নিজের জিদ হলো যে চলো পাত্তাই দেয় না গেমের, আচ্ছা দেখি কিছু করা যায় কিনা। আমি পরে ওই আর্মি টিম ইনক্লুড করলাম। আর্মিতে তখন ওয়েট লিফটিং হয় নাই। ইন্টার সার্ভিসেস টিমগুলিকে ব্যাকআপ দিলাম। তারপর ক্লাব, প্রতিটা ক্লাবকে আমি যেহেতু ইন্টারন্যাশনাল ফেডারেশনের মেম্বার, এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশনের মানে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার 92 থেকে, সেই সুবাদে ইন্টারন্যাশনাল ফেডারেশন কিছু অনুদান দেয়, গিফট দেয়, এই ইকুইপমেন্টস। সেই ইকুইপমেন্টগুলি আমি বিভিন্ন ক্লাবে, আমাদের 16-17টা ক্লাব আছে, ওইখানে আমরা ফ্রি দিয়ে দিচ্ছি। এবং ওইখান থেকেই প্লেয়ার কিন্তু বেরোচ্ছে। বেরোনোর পরে আমরা বছরে 6টা খেলার সুযোগ পাই প্লেয়াররা। ক্লাব কম্পিটিশন, ইয়থ, জুনিয়র, সিনিয়র, ইন্টার সার্ভিস এবং ন্যাশনাল, এই 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 5টা গেমের, ন্যাশনাল গেমের সুযোগ পায়। তো এরা সবসময় ব্যস্ত থাকে। ওই একমাত্র আমি জানি না অন্য টিম সারা বছর প্র্যাকটিস করে কিনা, আমার সবার সম্বন্ধে জানা নেই। তবু ওয়েট লিফটিং, আর্মি টিম, আনসার টিম এবং ক্লাবগুলি সারা বছরই তারা প্র্যাকটিসে থাকে। কারণ 2 মাস পরে পরে একটা কম্পিটিশন, প্র্যাকটিসে তাদের থাকতে হয়। যেই কারণে এই যে এত অল্প সময়ে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। সাব গেমসে সবচেয়ে বেশি মেডেল পেয়েছে 13টা, 2টা গোল্ডের মধ্যে, 6টা সিলভার, 5টা ব্রোঞ্জ। এই গত 19তে নেপালে সবচেয়ে বেশি মেডেল পেয়েছে কিন্তু ওয়েট লিফটিং। কিন্তু ওয়েট লিফটিংয়ে আমরা অতটা গুরুত্ব দিই না, সরকার ওইভাবে সাপোর্ট পাওয়া যায় না সরকারের পক্ষ থেকে। এটা দুঃখজনকভাবে বলতে হয়, যে এটা বলা ঠিক কিনা আমি জানি না। এটা এনএসসির এগেনস্টে চলে যায় অনেক সময়। গত 16 বছরের মধ্যে কোনো ইকুইপমেন্টস এনএসসির দিকে আমাদের কেনানো সম্ভব হয় না, আমাদেরই ব্যর্থতা। এখন সরকার ইকুইপমেন্টস দেওয়ার দায়িত্ব, স্থাপনা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার, আমি এক্স ডাইরেক্টর, তারপরে আমি পারি না, এটা আমার ব্যর্থতা। আমি সহযোগিতা তাদের বুঝাইতে পারি না, হয়তো বুঝাইতে পারি না, আমি তাদের দোষারোপ করবো না। তো এই সীমাবদ্ধতার মধ্যেও কিন্তু এই যে আমি আর্মিকে দিয়ে, তারপরে যে বিদেশ যাওয়ার সময় আর্মি স্পন্সর করে, আনসার স্পন্সর করে, বিজিবি স্পন্সর করে, ফায়ার সার্ভিস স্পন্সর করে, জেল স্পন্সর করে। যেহেতু আমি ডিফেন্সের অফিসার, আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আর যারাই ডিজি থাকে সবাই, অলমোস্ট সবাই তো আমার জুনিয়র থাকে। তো ওদের রিকোয়েস্ট করলে তারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পর্যন্ত দেয় বিদেশে যাওয়ার টিমগুলিকে। যেই কারণে যত খেলায় গত 30 বছর যাবৎ ইন্টারন্যাশনাল খেলা, অলমোস্ট 2-1টা খেলা বাদে সব খেলায় কিন্তু বাংলাদেশ টিম পার্টিসিপেট করতেছে। এই যে কালকে টিম যাবে, এই মেয়েটা মেডেলও পাইতে পারে, কাতারে যাচ্ছে আর্মি টিম, আর্মির খরচ। এটা কাতার কাপ। হ্যাঁ, একজন যাচ্ছে, যে মেডেল পাইছে ইসলামিক সলিডারিটি গেমসে, ইকরা, মার্জিয়া আক্তার ইকরা। সে মেডেল পাইছে, তাকে আর্মি পারমিশন দিয়েছে এবং সে যাচ্ছে আর্মির টাকায়, খরচ আর্মি, আমরা কোঅর্ডিনেট করে দিচ্ছি। তো এইভাবেই এই পর্যন্ত স্পোর্টস কিন্তু আনা হয়েছে। সরকারও সহযোগিতা করছে, সরকার ট্রেনিংয়ে টাকা দিচ্ছে, তৃণমূলে টাকা দিচ্ছে। কিন্তু ওই দেওয়াতে, ওই ইয়েতে তো ইন্টারন্যাশনাল মেডেল পাওয়ার মতো করা যায় না যদি এক্সট্রা সাপোর্ট না থাকে, সবার সহযোগিতা। এটা আর্মির সহযোগিতা, এনএসসিরও সহযোগিতা আছে। তারা তৃণমূল পর্যায়ে হিউজ টাকা দিচ্ছে, যার কারণে এই ক্লাবগুলি কে আমরা এত উপরে উঠাতে পেরেছি। এরপরে ধরেন এই করতে করতে আমি নিজেও সবগুলি গেমে, ইন্টারন্যাশনাল গেমে পার্টিসিপেট করার মতো আমার সুযোগ হয়েছে, যাতে টেকনিক্যাল অফিসার হিসাবে, ইন্টারন্যাশনাল ফেডারেশনের মেম্বার হিসেবে।
আমি আগেই বলেছি যে আমি বিদেশে গেছি খেলোয়াড় হিসেবে 70 সাল থেকে, তারপরে কোচ হিসেবে, তারপরে টেকনিক্যাল অফিসার হিসেবে, তারপরে ম্যানেজার হিসেবে, তারপরে গেস্ট হিসেবে। এইভাবে গিয়ে আমার 11টা অলিম্পিক একটানা যাওয়ার সুযোগ হয়েছে। তো আল্লাহ যদি রহমত করে শরীর ভালো থাকে, ইনশাল্লাহ সামনের যে অলিম্পিক লস এঞ্জেলস হবে সেটাও হয়তো যাওয়ার সুযোগ হইতে পারে। আচ্ছা, এই যে অনেকগুলা যে স্বর্ণের কথা বললেন, সবচেয়ে স্মরণীয় স্বর্ণ কোনটা বাংলাদেশের জন্য, যেটা আপনার সময় বাংলাদেশ টিম পাইছে আর কি, স্মরণীয় স্বর্ণ কোনটা? স্মরণীয় হলে 2008 সালে 5টা টিম খেলতে গেছিল ইয়ুথ গেমস, কমনওয়েলথ গেমস পুনেতে ছিল। ওইখানে আমাদের ময়নাকে বাদ দিয়ে দিয়েছিল অলিম্পিক, মেডেল পাবে না। পরে আমি জেনারেল মঈন ছিল আর জেনারেল শাকিল ছিল প্রেসিডেন্ট, আমি তখন ভাইস প্রেসিডেন্ট। আমি বললাম যে যদি মেডেল না পাই তাহলে আমি সব খরচ দেবো। আমি একটা চিঠি লিখে দিলাম জেনারেল মঈনকে, এই জেনারেল শাকিলকে বললাম যে আমি অল এক্সপেন্ডিচার আই উইল বেয়ার ইফ শি নট গেট মেডেল। একদম সাইন করে দিয়ে আমি জানি এটা ইয়ে দেখান। ওরা বাদ দিয়েছে, কর্নেল ওয়ালি বাদ দিয়ে দিয়েছে। কর্নেল ওয়ালির দোষ নেই, কারণ ইমপ্রেশন খারাপ, ও কিন্তু অ্যাথলেটিক্স পায় নাই, সুইমিং পায় নাই, বক্সিং পায় নাই, আরেকটা গিয়ে গেছে তাই গেল না, কারাতে গেছে, আর এই ওয়েট লিফটিং। হ্যাঁ, একটা মেয়ে গেছে, সে একটা মেডেলই আসছে ব্রোঞ্জ। তো এই যে অর্জন, তখন আমি মনে করছি যে এটার পিছনে তো আরও লাগতে হবে। এরপরে মাবিয়াটা এদের এই যে 2010 সালে স্মরণীয় ঘটনা হল যে কর্নেল ওয়ালি এবং এনএসসির অলিম্পিকের যে সাধারণ মহাসচিব ছিল কুতুব চাঁদ, কুতুব সামনে বললাম যে মেয়েদের ছিল না 10 সালে, তো 9 সালে ট্রেনিংয়ে ওরা মেয়েদের টিমের ট্রেনিংয়ের জন্য টাকা দিছে। 2বার দেওয়ার পরে দেখছে যে বাদ দিয়ে দিছে, ওই সাউথ এশিয়ান গেমস থেকে 2010 সালে মেয়েদের ইনক্লুড করে নাই। তো মেয়েদের টিম খেলা তো মানে ট্রেনিংয়ের টাকা তো বন্ধ। তখন আমি কর্নেল ওয়ালিরে বললাম যে আপনি টাকা বন্ধ করেছেন ঠিক আছে, কিন্তু ওই যে শুক্রবারের বৃহস্পতিবারের টাকা কারণে দেখাইতেন না। আপনি যে এই 20 জনের যে টাকা দিচ্ছেন, এই 20 জনের টাকা দিয়ে ওদের খাওয়া হয়ে যাবে, এই টাকা খরচ হয় না, বাঁচে। আপনাকে জানাই রাখলাম, আপনার টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা বিল 14 জনেরই দিব। 14 জন ছিল, লাস্টলি 14 জন ছেলের ছিল। 14 জন ছেলের পয়সা দিয়ে 24-25 জনের আমরা খাওয়াই দিলাম। হ্যাঁ, মেয়েদের ইভেন্ট পকেট মানি দিয়েছি, কারণ যে টাকা দিত বাস্তব, অন্য ফেডারেশন কী করে জানি না, আমরা যেভাবে ব্যবস্থাপনার কারণে বাস্তব, তো ওই খেলোয়াড়রা বেশি খেলোয়াড়। এই কারণে এই যে মাবিয়া, এই রেশমা অলিম্পিকে পার্টিসিপেট করেছে, ইয়ুথ অলিম্পিকে, একমাত্র এখন মেম্বার। তো এরা এইটা এই যে আমি চেষ্টা করছি সবাই সহযোগিতা পাইতে, এবং কিছু কিছু পাইছি, পাই না যে তাই না। বিশেষ করে আনসার, আর্মি, বিজিবি, ফায়ার সার্ভিস, জেল, তারা যথেষ্ট সহযোগিতা করেছে। তাছাড়া ক্লাবগুলি ইভেন অলিম্পিক এবং এখনও করে। তো এটা আমাদের আসল কথা হলো কি, যারা খেলাধুলা করতে, নট অনলি ওয়েট লিফটিং, তারা সবাই দুস্থ মায়ের সন্তান, পুষ্টিহীন মায়ের সন্তান, তারা আসে খেলতে। এই বড় 1 নম্বর সমস্যা। আপনি সমস্যা আইডেন্টিফাই করতে হবে যে কোন কারণে আমরা মেডেল পাই না। মেডেল কেন পাইলাম না, দোষারোপ করি একেবারে, গভর্নমেন্টের দোষারোপ করি আমরা, গভর্নমেন্ট আমাদের দোষারোপ করে। কারণগুলি আমি একটা একটা করে বলি, আরও হয়তো আছে। প্রথমে যে খেলোয়াড় খেলতে আসে কারা, দুস্থ মায়ের, মানে না, পুষ্টিহীন মায়ের সন্তানের, পরিষ্কার কথা, পুষ্টিহীন মায়ের কথা, এবং অসচ্ছল পরিবার থেকে। অসচ্ছল পরিবারের পুষ্টিহীন মায়ের সন্তানেরা আসে 99% খেলায়, যে কারণে এদের যতই প্র্যাকটিস করানো ওই পর্যায়ে নেওয়া খুব কঠিন হয়ে যায়। এর মধ্যে 2-1 যেমন সীমান্ত এক্সেপশনাল, সে গরিব বলে ভালো খাওয়া দাওয়া পাইছে, তার ভালো, তার মা বাপ ভালো, স্বাস্থ্য ভালো ছিল, পুষ্টিহীন না, ভালো সন্তান ভালো হয়েছে। তো এই ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে, প্রথম 10 জনের মধ্যে থাকে। হয়তো গোল্ড পায় না, কিন্তু 10 জনে থাকা সোজা কথা না। কিন্তু এই সাব গেমসে ও 6th হয়েছে, মিস না হইলে সে 3rd হয়ে যেত।
এই পর্যায়ে আছে আর কি টিম। তো একজন মেডেল পেয়েছে, আরেকটা মেয়ে ইয়ার কী বলে এই জায়গাটার নাম মনে নেই, তো ওই ক্লাবের মেয়ে, সে আনসারের, ফুলপতি নাকি না 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 ওটা কী বলে, ময়না? না না আমাদের আগের যে প্রেসিডেন্ট ছিল তার গ্রামের বাড়ি কোথায়, কোন ডিস্ট্রিক্ট? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। এই যে কিশোরগঞ্জের একটা মেয়ে এই ফোর্থ হয়েছে এই ইসলামিক সলিডারিটি, আচ্ছা আচ্ছা আচ্ছা। মিস করতে তার হইতে পারেনি। তাই আমরা এই পর্যায়ে নিয়ে আসছি আর কি। বিশেষ করে মেয়েদের অনেক ইমপ্রুভ হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে এরা যে কোনো ইয়েতে খেলতে কোয়ালিফাই করা, কিন্তু একমাত্র অলিম্পিক ছাড়া সব গেমে কিন্তু তারা কোয়ালিফাই করা, এই জন্য খেলতে পারে। এই যে আপনার 11টা অলিম্পিক, আপনাদের একটা রেকর্ডের মালিক বাংলাদেশের কোনো কেউতে 11টা অলিম্পিক কাভার একাধারে একাধারে কেউ করে নাই। কোনো সাংবাদিক, কোনো খেলোয়াড়, কোনো ইয়ে সম্ভব না। বিচ্ছিন্নভাবে তো করার সুযোগ হয় না, কারণ বয়স শেষ হয়ে গেছে, ক্ষমতা থাকে না। আপনি যদি একমাত্র ব্যক্তি যে মানে একাধারে বলেন, একাধারে আমার 50 বছর সুস্থ থাকতে হয়েছে, 50 বছর কানেক্টেড থাকতে হয়েছে, 50 বছর ইন্টারন্যাশনাল ফেডারেশনের সঙ্গে কানেক্টেড থাকতে হয়েছে, 50 বছর সরকারের ব্লেসিং থাকতে হয়েছে। হ্যাঁ, তো সব মিলাইয়া কাকতালীয়ভাবে আল্লাহর ইচ্ছায় সবার সহযোগিতায় আমি রিপ্রেজেন্ট করার সুযোগ পাইছি, সারা বিশ্ব দেখার সুযোগ পাইছি। তাছাড়া কয়টা দেশ ঘুরছেন আপনি? কয়টা দেশ তো খুব একটা বলি না, কিন্তু এক এক দেশে তো 15 বার 20 বার গেছে। মানে কয়টা দেশ সংখ্যায়? সংখ্যা হিসেবে করতে আমি একমাত্র বড় দেশের মধ্যে জার্মানিতে যাই নাই, আর ইয়েতে যাই নাই, কানাডা যাই নাই, মেক্সিকো, এই বড় দেশগুলোর মধ্যে। আর মোটামুটি ইউরোপের সব দেশেতেও গেছি, আমেরিকায় গেছি 3-4 বার। আমেরিকা আমি কোর্স করছি এয়ারফোর্সে, সার্ভাইভাল কোর্স করছি আমেরিকা 86-এ, তো কোর্স করছি। আমি গ্রিসে টেকনিক্যাল অফিসারের কোর্স করছি 92-তে, যার জন্য আমি ইন্টারন্যাশনাল রেফারি এবং অলিম্পিকে একমাত্র আমি টেকনিক্যাল অফিসার বাংলাদেশে, একমাত্র কিন্তু আমি টেকনিক্যাল অফিসার অলিম্পিকের। আপনার কোন মিস করতে গেছেন নাকি কোর্সটা করতে গেছেন নাকি এয়ারফোর্স? না না না, এয়ারফোর্সে না, সব খরচ ইয়ার ওই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমার। ওই কোর্স করার কারণেই আপনার টেকনিক্যাল জাজটা হওয়ার সুযোগ হয়েছে। এবং হ্যাঁ হ্যাঁ, ওই কোর্স করাতে, ওই কোর্স তো পাস করতে হয়, হ্যাঁ হ্যাঁ, ভালো মার্কস না পেলে তো ক্যাটাগরি 1 রেফারি বানায় না 92-তে। তো এর পরবর্তীতে, কারণ আমার দেশটার অলিম্পিকে পার্টিসিপেট এখন পর্যন্ত করে নাই, কিন্তু আমি না না ভারত হিসাবে আছেন না, আমি টেকনিক্যাল অফিসিয়ালে কোয়ালিফাই করা, তা নাহলে অলিম্পিকে আমাকে রেফারি বানাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অলিম্পিকের রেফারিতে যে দেশে হইতে পারবে না, তার বায়োডাটা দেখে, তার প্রিভিয়াস সক্ষমতা দেখে, তো তার দেখে, তো এক্সপিরিয়েন্স দেখে, যোগ্যতা দেখে দেয়। তা আমি তো এই যে এই গেমসে, তারা আরেক গেমসে, সব গেমসেই 4-5টা গেমসই টেকনিক্যাল অফিসার ছিলাম, আর কয়টাতে ছিলাম ম্যানেজার, কোনোটাতে ছিলাম আমি ম্যানেজার ছিলাম হলো 92-তে, সাথে কোকা গেছিল বার্সেলোনা অলিম্পিকে। আই ওয়াজ ম্যানেজার। তাহলে এই অলিম্পিক গেমসগুলোর মধ্যে স্মরণীয় ঘটনা কোনটা? আপনি যে রেফারি ছিলেন, জাজ ছিলেন, মানে না, স্মরণীয় ঘটনা কতগুলি হাস্যকর ঘটনা, যেমন আমার ছেলের জন্য 2টা গেঞ্জি কিনছিলাম ইয়ের থেকে, ওই কি বলে, আরে যে প্যারিস অলিম্পিক থেকে, তো ওই ভিআইপি লাউঞ্জে বসে আছে, নাস্তা খাচ্ছি, কতক্ষণ পরে দিতে আমার ব্যাগ নাই, তো এটা আমি খুব কষ্ট পেয়েছি। গেমস ভিলেজে নাকি এয়ারপোর্টে? না না, এয়ারপোর্টে নাই, গেমস ভিলেজে না, বিএবি ইয়ে আছে না, বিএবি লাউঞ্জ কম্পিটিশন, আচ্ছা বুঝতে পারছেন, কম্পিটিশন এরিয়া আর কি, হলের পাশে বিএবি লাউঞ্জ থাকে, ওই লাউঞ্জ থেকে নিয়ে গেছে। তো এরপরে আর আমি ওই দোকানে গিয়ে এই গেঞ্জি পাই নাই, দিয়েছে, আমার আপত্তি নেই, কিন্তু আবার কিনতে গেছি, শেষ হয়ে গেছে। এখন আমি তো ওইটা ফটো তুলে আমার 2 ছেলেকে দেখাইছি, টুপি দেখাইছি, আমার ছোটো ছেলে বলে যে ওই গেঞ্জি কোক, তো এইটা আমার খারাপ লাগছে আর কি। ভিআইপি লাউঞ্জে চুরি হয়, ব্যাগ নিয়ে যায় বিদেশে, কারণ ভিআইপিতে যে কেউ ঢুকতে পারে না, কারণ ভিআইপি এড়িয়ে নিচ্ছে, এটা তো নর্মাল কেউ নেয় না, এইটা একটা। আর এমনি ওই আরেকটা ঘটনা, আমি যখন 88-এ অলিম্পিকে যাই, তখন দেশে বন্যা হয়েছিল, তখন এরশাদ সাহেব প্রেসিডেন্ট, দেশে মার্শাল ল, মানে মেজর অ্যান্ড অ্যাবভ মেজর পারমিশন দেয়, মানে প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট পারমিশন লাগে বিদেশে যেতে। তো আমি আমাকে তখন আমি জিমন্যাস্টিক্স ফেডারেশন সেক্রেটারি। জিমন্যাস্টিকের একটা মিটিং ছিল এখানে এবং ফলোড বাই অলিম্পিক দেখার সুযোগ। এটা কিন্তু আমি জিমন্যাস্টিক্সের ইয়েতে গেছি। তো এখন আমি তো এয়ারফোর্সে চাকরি করি, আমি আমার জিওর জন্য পাঠাইছি, হ্যাঁ, ফেডারেশন থেকে চিঠি দিছে, জিওর জন্য পাঠাইছি। এয়ারফোর্স বলে যে তুমি তো তোমার পারমিশন তো চিফ প্রেসিডেন্ট দেবে, প্রেসিডেন্ট দেবে। তো আমরা তো আমি বললাম স্যার প্রসেস করে দেন। ডিফেন্স মিনিস্ট্রির কাছে জালালউদ্দিন সাহেব ছিল সেক্রেটারি। এই মিয়া তুমি যাইবে, তোমার তো পারমিশন আমি দিতে পারবো না। আমি বললাম স্যার আপনি ক্লিয়ারেন্স দিয়ে দেন, পারমিশন চিফ এই প্রেসিডেন্ট আমার চেনে, পার্সোনালি আমার চেনে, আমার ফ্যামিলি ফ্রেন্ড, পরিষ্কার বলছে আমার ফ্যামিলি ফ্রেন্ড। তার বাইরের যে ছোটো ভাই আমার ক্লাস ফ্রেন্ড, এবং ওনাদের বাসায় আমি গেছি যখন উনি ব্রিগেডিয়ার, তখনও গেছি এবং আসছে ওই সময় আমার চেনে। তারপরে যখন এখানে চেয়ারম্যানেরও ইয়ার, তখন থেকে সে আমার ভালো করে চেনে, কোনো সমস্যা নেই, আমার ফাইল দেখলেই সাইন করে দেবে। পরে তখন এয়ার চিফ ছিল মমতাজ সাহেব। তো মমতাজ সাহেব বললো যে তুমি যাবো না, জামাল না, মমতাজ সাহেবের আগে জামাল সাহেব পরে ছিল। তো মমতাজ সাহেব বললো যে তুমি এক কাজ করো, তুমি ইয়েতে যাও। তখন ক্যান্টনমেন্টে পানি নৌকা দিয়ে আমরা আসি। আমি নৌকা দিয়ে কিন্তু সিএমএলএ সেক্রেটারিতে আসছি, এখন যেটা প্রাইম মিনিস্টার অফিস, নৌকা দিয়ে হাফ প্যান্ট পরে আরে কী বলে ইউনিফর্ম ব্যাগে নিয়ে নৌকা দিয়ে ঢুকছি। তারপরে গেছি, ওখানে ওই মেজর আলী ছিল। তা আমি বললাম যে স্যার এই ব্যাপার, প্রেসিডেন্ট আসবে? বলে হ্যাঁ আসবে। তো তোমার ফাইল আমারই বলছে, এয়ার চিফ বলে দিছে, তোমার এয়ার কমান্ডার পিএস আবার একজন এয়ার কমান্ডার ছিল স্টেশনে। তো আমার বলে যাই তুমি প্রেসিডেন্ট পারমিশন তোমার চেনে? আমি আমার স্যার ভালো করে চেনে, আপনার এমনি আমি এমনি ইয়ে করছি আর কি, আপনি ফাইলটা দেন। উনি একটা প্রশ্ন করবে যে টাকা কি দেশের না বিদেশের, আপনি বলবেন যে লেখা আছে বিদেশের টাকা, ওরাই সব টিকিট ইয়ে সব খরচ হবে। নিয়ে ফাইল সাইন করছে, উনি খালি এ লিখতো, সাইন তো উনি এ ছাড়া গেছিল, লিখে নিয়েছে। আবার আমি নৌকা দিয়ে এসে বাসায় এসে আমার টিকিট করা ছিল, আমার এখনও মনে আছে 13ই সেপ্টেম্বর মনে হয়। তো তখন এয়ারপোর্টও বন্ধ ছিল, আমি আগে টিকিট করেছি, এয়ারপোর্ট খুলছে যেদিন ওই দিনে চলে গেছি। তো গিয়ে আমি ওপেনিং দেখতে পারি নাই, ওপেনিং দেখার পরের দিন গেছি। তো এই হইলো আমার মানে পিটার এক্সপিরিয়েন্স। মানে যাওয়ার ইচ্ছা থাকলে, আমার ইচ্ছা ছিল, এবং এতগুলি লোকের আমার কনভিন্স করতে হয়েছে দেশের, এতগুলি। তখন তো আমার এই পদ, আমি ক্যাপ্টেন, ফ্লাইট ক্যাপ্টেন। তো এই যে আমার চিফেরা যে এই যে সহযোগিতা করছে, ডিফেন্স মিনিস্ট্রি, ইভেন জেনারেলের সাথে আনলে দেখা যেত না। ঠিক 92-তে সাদেক হোসেন, আমি এখানে ডেপুটেশনে, সাদেক হোসেন খোকা এখানে আমার ম্যানেজার বানায় নিয়ে গেছে। 86-এ আমি চলে গেছি, এখান থেকে চলে গেছি, কিন্তু ফিরে গেছি না। 86 বললাম, 96-এ আমি গেস্ট হিসেবে গেছি ইন্টারন্যাশনাল ফেডারেশন। তখন আমি এনএসসিতে নাই। তারপরে ফেডারেশন আমি তো টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে আমার করে নেই, না করে গেস্ট হিসেবে করছি। তো গেস্ট হিসেবে ওখানে গেছি 96-এ। তারপরে 96-এর পরে 2000 সাল, 2000 সাল সিডনিতেও গেছি গেস্ট হিসাবে। আচ্ছা, সিডনির পরে কোথায় হলো 2004-এ গেছি টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে। আচ্ছা, বেজিং গেছি আবার গেস্ট হিসাবে। আবার 2012-তে গেছি টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে লন্ডনে। 2016-তে গেছি টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে। 2000 টোকিও গেছি টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে। 24-এও গেছি টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে। আপনি কি ওই বক্সিং যে বক্সার যে লোক, তো ওখানে কি রেফারিং করছেন নাকি জাজ হিসেবে? বক্সিং না, ওয়েট লিফটিং। আমি তো এর মধ্যে আপনার আর কোনো কম্পিটিশন, কোনো মজার ঘটনা আছে? কোনো খেলোয়াড়দের কোনো কিছু মনে পড়ে? না, ওইটা হচ্ছে কি অনেক সময় ওই ওয়েট লিফটিং রেফারি বা জুরি করে যে, এখন তো ক্যামেরা, জুরিরও পারফরমেন্স দেখে, জুরিও ভুল করে বা রেফারি ভুল করে, তাও কিন্তু মূল্যায়ন হয়, যার জন্য সবাইকে ওইখানে দেয় না।
মানে হাইয়েস্ট যারা আছে তাদেরই দেয়, যাতে একদম নিরপেক্ষ একদম ভুল কম হবে না। তা আমি ওই ক্যাটাগরিতে এখন, আচ্ছা যে এই যে আমি কাতারে যেয়ে দিয়েছি কেন, কাতারে একটা মিটিং আছে আর আমার এই জুরির দায়িত্ব দিয়েছে। ওইটা কোনো তেমন ইন্টারন্যাশনাল খেলা না, কিন্তু আমাকে সব পাঠাইয়া নিয়ে যাচ্ছে। তো এই যে এক্সপিরিয়েন্সটা আমি এখন ওয়েট লিফটিংয়ে শেয়ার করি, আর যে প্রেসিডেন্ট হিসাবে অনেক ইয়ে আছে, ওটা করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ইন্টারন্যাশনাল মেডেল আসবে, ইন্টারন্যাশনাল সব খেলায় পার্টিসিপেট করতে পারবে, আল্লাহ যদি বাঁচায় রাখে অলিম্পিকও যেতে পারবে যদি কোয়ালিফাই করে বা ওয়াইল্ড কার্ড ম্যানেজ করা যায়। এর মধ্যে একটা দুর্ঘটনা যেটা বলবো, আমাকে 18 সালে ইয়ে করে আমাকে সরাই দিয়েছিল, কিন্তু ঠিক অলিম্পিকের আগে ব্রাজিল অলিম্পিকের আগে, রিওর অলিম্পিকের আগে 16 সালে অলিম্পিক, হ্যাঁ 16 সালে, হ্যাঁ 16 সালে না, তখন আমার সরাই না, 16 ছিল, 17 সালে সরাইছে। টোকিও অলিম্পিক 20 টোকিও অলিম্পিক না 22 টোকিও অলিম্পিক, 2020 টোকিও অলিম্পিক হচ্ছে। টোকিও অলিম্পিকে না, রিও অলিম্পিক অলিম্পিকে 16 সালে। আচ্ছা 16 সালে গেছেন রিওতে, গেস্ট হিসেবে গেছেন? হ্যাঁ গেস্ট হিসেবে গেছি, কারণ আমি বলি আমার আমি যাব ম্যানেজার হিসাবে, কোচ হিসাবে ফারুক সরকার কাজল, ঠিক আছে, আর ইয়া হিসাবে প্লেয়ার হিসাবে মাবিয়া। এখন তখন একটা কমিটি হয়েছে 16 সালের ওই ঠিক আগে একটা কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ে ছিল, ওর নাম কি খুশি দ্বারা খুশি, ও আবার মেম্বার ছিল ফেডারেশনে। ওরা কাজল দত্ত মিলা একটা একটা ইমেল দিছে যাতে আমি অলিম্পিকে না যেতে পারি। হ্যাঁ ইমেল দিছে সেক্রেটারির নামেই, কর্নেল শহীদ সেক্রেটারি জানেই না, এরা দুইজন, এবং ইমেলটার ইংরেজি ছিল ভুল, অ্যাড্রেস করছে ইমেল, প্রেসিডেন্টও না, আইডব্লিউর প্রেসিডেন্ট না, ইমেলের অ্যাড্রেসে ছিল, ল্যাঙ্গুয়েজটা ছিল উইং কমান্ডার মহিউদ্দিন ইজ নো মোর উইথ আস, তার মানে আমি মারা গেছি, অর্থটা কি? হ্যাঁ, ফ্রম নাও অনওয়ার্ডস কর্নেল শহীদ উইল বি অ্যাক্ট এজ এ জেনারেল সেক্রেটারি, দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। দিছে পাঠায়া, এর মধ্যে আমাকে ওই ব্রিগেডিয়ার আছে না, আগে যে ডিজি ছিল ফখরুদ্দিন হায়দার আমার ফোন করছে, বলে স্যার এরকম আপনি তো যেতে পারতেছেন না, আপনি তো উইথড্র করে দিছে, আপনার টিমে যেতে পারতেছে না, হ্যাঁ, আর ওয়াইল্ড কার্ড যেটা দিছে ওইটাও ক্যান্সেল করে দিয়েছে, ওইটা শ্রীলঙ্কাকে দিয়ে দিছে। আপনি কেন কী হয়েছে? আপনি তো মারা গেছেন, নম্বর উইথ দি ফেডারেশন, এরকম ইমেল গেছে। তাই বলে এখন হায়দার এখন কী করণীয়, কী করা যায়? স্যার আপনার এগ্রিগেশন কার্ড আমাদের কাছে, আমরা তো এখন দেবো না আপনারা, টিম যাচ্ছেন আপনি কেন দেবেন? আমি বললাম যে এই কথাগুলি আমাকে ইমেলে দেন, এইটুকু উপকার করেন, এই যে কথাগুলি আমার সঙ্গে বললেন, এই কথাগুলি ইমেল হট করে সে যেহেতু ডিফেন্সের আমি আমার হেল্প করছে, বলে স্যার আমি এক্ষণ দিছে এই ইমেলটাই আমি করছি কি ফট করে আইডব্লিউর প্রেসিডেন্টে পাঠাই দিচ্ছি। বাই দিস টাইম আইডব্লিউর প্রেসিডেন্ট আমার টেলিফোন করছে যে আর ইউ অ্যালাইভ, করছে যে হোয়াট হ্যাপেন, বললো এই ব্যাপার, নো প্রবলেম, উইল কাম এজ এ গেস্ট। হ্যাঁ না, ইউ উইল কাম এজ এ টেকনিক্যাল অফিসিয়াল, নট গেস্ট। ওই টেকনিক্যাল অফিসিয়ালে গিয়েছিলাম, টেকনিক্যাল অফিসিয়াল, কিন্তু ইকুইপমেন্ট ওইখানে যত ইকুইপমেন্ট যেখানে যে সেট হবে ওইটার সুপারভাইজ করার জন্য ওই টেকনিক্যাল অফিসিয়াল, নট জুরি, কারণ ওগুলো তো আগে থেকে সেট হয়ে গেছে, ওদের আগের থেকে দিয়ে দিছে। তো আমি ঠিক আছে নো প্রবলেম। তো এরা তো আর জানে না যে তুমি আমার এই রাস্তা বন্ধ করেছো, আমি তো অন্য রাস্তা খুলে গেছে আমার। আমি শুধু ব্রিগেডিয়ার বলছি যে ব্রিগেডিয়ার এই অবস্থা, কয় স্যার আপনি চলে যান, খাওয়ারে বললেন না, কয় সব শালারা আপনার পিছনে লাগছে, এই পুরো অলিম্পিক আপনার পিছনে লাগ, আপনি জানেন? আচ্ছা, তা আমি চলে গেছি। ইভেন মানুষের বাইরে, মহিউদ্দিন ভাই আপনি অলিম্পিকে যাচ্ছেন নাকি?
আরে ভাই যাবো কেমনি, আমি তো নাই ফেডারেশনে এখন, বলি নাই। আমি ঠিক প্লেনে ওঠার আগে আমি বলছি যে ভাই যাইতেছি দোয়া করেন। এরাও আমার পিছনে, মানে হিংসা আর কিচ্ছু না। আচ্ছা এটা গেছে। আরেকটা গল্প বলি যে এই 2014 সালে ইনচলে যে ঘটনাটা করছে, হ্যাঁ ইনসেনাই করতে গিয়ে ওয়েট লিফটিং প্লেয়ার পাঠাবে 2 জন। আমি ব্রিগেডিয়ার বললাম যে এই কোরিয়ান ফেডারেশন প্রেসিডেন্ট হলে ইন্ডাস্ট্রিয়ালসের মালিক করে আমি রিকোয়েস্ট করছি পুরো টিম খরচ দিতে। ওরা সার্ভ ফাইন রিটার্ন দিতে বলে, তোরা রিটার্ন দিচ্ছে যে সব এক্সপেন্ডিচার তারা বহন করবে। 14 জনের টিকিট দেবে এবং ওখানে 10 দিন আগে তারা ট্রেনিংও দিয়ে দেবে। দিছে চিঠি দিছে, ওরা করছে কি পারমিশন দিছে। 11th আওয়ারে ওরা সিদ্ধান্ত নিয়েছে যে এশিয়ান গেমসে ভালো করে নেই, টিম ওখানে যাবে না। না এশিয়ান গেমসে, কমনওয়েলথ গেমসে ভালো করে নেই, এই টিমগুলি যাবে না, খেলবে না। তো এশিয়ান কার্ড আসছে। পরে আমি ব্রিগেডিয়ার হায়দারে বলতে, হায়দার এশিয়ান কার্ড আসছে, তা আমার তো বাণিজ্য থাকবে না, ওরা তো টিকিট পাঠাই দিয়েছে, টিকিট আপনাদের কাছে, আপনারা এশিয়ান কার্ড দিছে, এর কারণে ভিসা। তো ওরা যাক বলে, স্যার আমি বলছিলাম আপনার পিছনে তো সেক্রেটারি জেনারেল পর্যন্ত লাগানো, যাতে টিম না যেতে পারে। তাহলে কী করণীয়? ওই খরচ আমি দেবো বলেন। বলছে তোর মানুষ খরচ দিতে পারবো না। আমি করছি কি, গ্রুপের রফিক ছিল আমার এয়ারফোর্সের ওখানে লিয়াজো, ওরে ক্যাশ টাকা ব্রিগেডিয়ার বলছে আপনি ওখানে খরচ দেন, বলেন ঠিক আছে দিয়ে দিলাম। আমি ক্যাশ ডলার দিয়েছি, এবং ওইগুলো ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দিয়া পাঠাই দিছি পরে ওরা ওই অনুমতি দিছে। তো টিম তো ওখানে গেছে। ওখানে যাওয়ার পরে ওই যে ছিল ওই জিমন্যাস্টিক্সের প্রেসিডেন্ট বসির নাইপটানে করে ওইখানে খেলতে দেয়নি। তা ওয়ার্ম আপ করে, এই মেয়েটা ওয়ার্ম আপ করে রেডি হয়েছে, তারপরে আমার একটা ইমেল দিছে যে ওই খেলা যাবে না, অলিম্পিক ডিসিশন ফ্রম দি অলিম্পিক সাইড, ওয়েট লিফটিং টিম উইল নট পার্টিসিপেট ইন দিস গেম। মানে সে রেকর্ড রাখলো আর কি। তারপরে আমি পার্টিসিপেট করাইছি, ওয়ার্ম আপ করাইছি, দেখলাম যে ওদের সঙ্গে তো ইয়ে করলাম না, আমি ফাইনালি উইথড্র করে ফেলছি। উইথড্র করেছে, আমার ধরছে কী হয়েছে, আমি বললাম যে এরকম সমস্যা হয়েছে, টিম পার্টিসিপেট করবে না। কোরিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন এবং অর্গানাইজিং কমিটি, ইন্টারন্যাশনাল ফেডারেশন আমাকে বেজ্জতি করার জন্য এই শাহিদ রাজা হারামজাদাটা এটা করছে। এখন দেখো মানুষের বেজ্জতি করলে নিজে কীভাবে ওই দিনে তারপরের দিনে বেজ্জতি হয়েছে। আমি তো ওখানে টেকনিক্যাল অফিসার হিসেবে গেছি, আমাকে করছে কি ওই ওসিএর প্রেসিডেন্ট যেদিন মেডেল দিবে সেদিন আমাকে সিলেক্ট করছে ওর সঙ্গে যাওয়ার জন্য, এবং ওই দিন শাহেদ রাজা করছে কি তার সঙ্গে গেছে। আমার পাশেই বসা ছিল, খেলা দেখতেছে, এর মধ্যে ওই আমার পাশে ইয়ে বসা, আমি ওই পাশে বসা, ওই ওসিএর প্রেসিডেন্ট ভিআইপি ইয়েতে। তো হে জ্বলতেছে আমার ভিআইপি ইয়েতে বসতে দেয় সব জায়গায়। হ্যাঁ আমার ভিআইপি কার্ড নেই, আমি তো টেকনিক্যাল অফিসার, আই এম নট সাপোজ টু সিট এনে। হ্যাঁ কিন্তু আমার একটা এক্সট্রা কার্ড দিয়ে রাখছে যেটাতে আমি যে কোনো জায়গায় যেতে পারি। ওরে তো হে জানে না। তারপরে যখন ওই মেডেল দেওয়ার জন্য ডাকছে, আমার কিন্তু 12 জন প্লেয়ার ওখানে দর্শক, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আবার সব ভিডিও করছে। যখন ডাকছে এই প্রেসিডেন্ট, ওখানে 100-র উপরে ক্যামেরা ফিট করা, ডাকছে, প্রথমে আমারে ডাকছে, তা আমি উঠে গেছি, আমি ভাই আমার ডাকছে, আমি যাই গেছি। তারপরে সে ওই চিফ গেস্টের সঙ্গে সে স্টেজে ওঠার চেষ্টা করছে, তো স্টেজের থেকে তার বাইর করে দিচ্ছে। হ্যাঁ বাইর করে দিচ্ছে। পরে সে আবার যাওয়ার সময় আমি বললাম যে ভাই কয়ে যায় আপনি আমার বেজ্জতি করলেন। আমি বেজ্জতি করলাম মানে কয় আপনি আমাদের স্যার স্টেজে কী করে ওঠেন, আপনি একটা ফেডারেশন সেক্রেটারি, আমি সেক্রেটারি জেনারেল। আমি ভাই এটা তো আমি সিদ্ধান্ত দিই নাই, আপনি ওইখানে সেক্রেটারি জেনারেল, কিন্তু আমি এখানে তো ইন্টারন্যাশনাল ফেডারেশন মেম্বার, আমি এশিয়ান ফেডারেশন মেম্বার, ওই হিসেবে আমাকে সিলেক্ট করছে, তো আমার কিছু করার নাই। আর আমি জানিও না, আমার বলছে যে স্টেজ আমার ইউনিফর্ম পরা, আমি স্যুট পরা না, কিন্তু ওই হলুদ ব্লেজার পরা। বলে যে আমি আবার ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বললাম যে বলে নো উই হ্যাভ সিলেক্টেড ইউ, ইউ আর দ্য সিনিয়র মোস্ট টেকনিক্যাল অফিসার, ইউল গো। গেছি, তার এটা মাথার মধ্যে এই যে খেললো। তারপরে হ্যাঁ আপনার আমি দেখাই দেবো আপনি কেমনে ইয়েতে থাকেন,
ইয়েতে স্পোর্টসে থাকেন, আমার ছেড়ে দিয়ে এলো ওখানে। আমি বলি যে পাগলামি বাদ দেন, এইসব কথা কেন বলেন আপনি সেক্রেটারি জেনারেল আছেন, এটা তো আমার প্লেস, আপনার প্লেস না তো, এটা তো ভাই আমার ঘর, আপনি এখানে আপনি কেউ গেছেন কেন, আপনি ডাকছে, আপনি কি দাওয়াত দিছে, আপনি সেক্রেটারি জেনারেল কি ডাকে ওরা কি জানে, তাহলে তো দাওয়াতই দিত আপনি, এটা তো আপনার ব্যর্থতা না, আপনাকে আমি দেখে নেব। ঢাকায় আসার পরে খেলা পার্টিসিপেট করে, কিন্তু এই প্লেয়াররা সবই পাইছে, সার্টিফিকেট পেয়েছে, এভরিথিং পেয়েছে। ঢাকায় এসে এরা মিটিং করে এই অলিম্পিক অ্যাসোসিয়েশন আমার বিরুদ্ধে কারণ দর্শার একটা নোটিশ দিয়েছে যে আমি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছি, আমি খেলানোর চেষ্টা করছি, অলিম্পিকের আদেশ অমান্য করছি, কারণ দর্শক নোটিশ দিয়েছে, আমাকে ফিজিক্যালি হাজির হইতে হয়েছে, মানে বেয়াদবির একটা সীমা আছে। তো আমি আমারও আবার পলিটিশিয়ান তো বলে মন্দির ভাই আপনি আসেন, আপনার পিছনে সেক্রেটারি জেনারেল চাইতেছে যে আপনার আজীবনের জন্য বহিষ্কার করবে। আমি তাই নাকি, ভালো তো দেশে ঘুমাও। চেঙ্গিস ছিল কয়েকটা, ওরা কমিটি করে দিয়েছে, আমি গেছি। আমার এই পাশে বসে, এই পাশে মানুষ বসে, এই পাশে হলো বসা মামুনই কমপ্লেনটা করছে, সেফটি মিশন ছিল। তা আমি বললাম যে ভাই ডাকছেন কেন, কারণ আমি তো ওদের বয়সে সিনিয়র, সবার ওখানে সব দিক দিয়ে সিনিয়র, বয়সে, এক্সপিরিয়েন্সে, অর্গানাইজার হিসাবে, প্লেয়ার, আমি ওখানে আমার কাছে দাঁড়াতে কেউ নাই, যে কয়জন বসা ছিল। চেঙ্গিস একটু উঁচা গলায় কথা বলে, চেঙ্গিস আমি ধমক দিচ্ছি, হ্যাঁ মহাদেব আপনি এরকম করছেন, আপনি এই করছেন, আমরা কদিন যাবো স্পোর্টস আছে ফাজিল, খবরদারি টোনে কথা বলবো না, এই বিল্ডিংয়ে বসে তো এটা আমার গ্রামের কামাইয়ের পয়সা, ফাইজলামি করে তুমি তুমি একটা ফেডারেশন সেক্রেটারি, আমি কিন্তু সেক্রেটারি একটা ফেডারেশন, তোমার কমিটি চুপচাপ শোনো, দমকাই দিয়েছি, ভাই 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 ঠিক আছে, আমি উচ্চস্বরে কথা বলবো না, আমার সঙ্গে ঠেটামি করবো না, আমি কিন্তু তোমার চেয়ে দরজাল হারামি, তুমি কি হারামি, আমার ইতিহাস জানো হারামি, তুমি মির্জা বাজাও না, আমার চোখে চোখ রেখে কথা বল, তুমি কোথায় আসো, তোমার আওয়ামী লীগের যে কটা আছে আনো, আমি বলি ওদের লাইট ছিলাম, তুই বেটা এগুলি কথা বলিস না। তো আমি মানুষের বললাম যে ভাই এক কাজ করেন, আমি যা বলবো রেকর্ড করেন, লেখেন, আপনি তো কারণ দর্শক, তো কারণ দর্শক কেমনি কারণ দর্শক, ঘটনা কি আমি তো জানি না কিছু, আপনারা এনে বসছেন কেন, আর আমার ফিজিক্যালি আসতে বলছেন, তো আমি আসছি, খাওয়াই টাওয়াই দেন, বিদায় করে দেন, আর আপনি এই বিল্ডিংয়ে যে পড়ছেন, এই বিল্ডিংটা তো আমার গ্রামের পয়সার কামাই করা, এখানে আমারই কারণ দর্শক নোটিশ দিতে হবে। বামমূর্তি তো আপনারা নষ্ট করছেন, আপনারা আপনাদের বামমূর্তি নষ্ট করছেন, আমার বামমূর্তি নষ্ট করতেছেন। তো আমি তাহলে ঘটনা পুরো, এবার চালাক তো, এবার মামুনরে দেখতে পারে না, ওইটা পরে বুঝলাম। বলে মহিদুল ভাই এক কাজ করেন, আপনি এখানে আপনার কথা বলে যান, ওইটাই পরে লিখিত দিয়ে দিন, ইজি হবে এটা। তো ঠিক আছে, ওরা দিয়েছে, আবার চিমটাইতেছে মানুষ বৈশাখ বলে চিমটি দিছে, রাজি হয়ে যাও। আমি পুরা ঘটনা, এই যে তোমরা যা বললাম না, এই ঘটনা করি পুরা বলছি। আমি মামুনের জিজ্ঞেস করছি, মামুন ঠিক আছে, আপনি খেলতে দেন নাই, ঠিক আছে না, আপনার কারণে খেলতে পারেন নাই, আপনার কারণে, মানে আপনি তো মুখপাত্র, আপনি তো আমার বলছেন যে না খেলা যাবে না, আপনি বলেন নাই, বলছেন কি না, তো বামমূর্তি নষ্ট হলো কারণ আমি ব্যালেন্স সেক্রেটারি, আমি 50 লাখ টাকা স্পন্সর করে দিয়েছি, তো আমি খেলানোর চেষ্টা করবো না, তো এটা বামমূর্তি নষ্ট হওয়ার কী আছে, আপনি যে এই ঘটনাগুলি ঘটাইছেন না ওখানে, আপনি আমার কী বলছেন যে মহিদুল ভাই খেলবে, বলেন নাই, 11th আওয়ার আপনি আপনার ইমেল দিলেন কেন, আমি বললাম যে আমি মন্ত্রীদের বলি, জেনারেলদের বলি, জেনারেল আমার জুনিয়র, আমি বলি, বললেন ওদের বলতে হবে না, এই যে টাউটারিটি আপনি করলেন, কেন করলেন, যখন এইসব ভাষা শুরু করছি তখন মানে ওদের বা থাকতো ঠিক আছে, হেও আমার হাতে পায়ে ধরে শুরু করছে, মামুন বলে যে আমাদের ভাই, আমি সরি বলার তো কিছু, আপনি আমার এটাই গেছেন কি, আমি কি শোন না বাটপার যে এনে আপনি কারণ দর্শক, কিসের কারণ দর্শক, এখানে সারা জীবন থাকবেন, আমি কিন্তু থাকবো,
আপনাদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই আমার এই স্পোর্টে, কারণ আমি বলেন আমার পয়সা আছে, আমার বাপের সম্পত্তি আছে, আমার পয়সা আছে, আমি পয়সা দিলাম। কোথায় আছেন আপনি? কী মনে করছেন বিরাট ব্যবসায়ী? যার সঙ্গে ব্যবসা করতে আমার ভাতিজা করতো, এটাও তো জানেন আপনি। যখন এইসব কথা বলছি পরে আমি করছি ওই ওই যে 1 পৃষ্ঠার জায়গায় 14 পৃষ্ঠা উত্তর দিচ্ছি, একদম যা কথাগুলি বলছি সব বলে, একটা সাক্ষী সহ এদের কথা সহ সব দিয়া। আবার মানুরে বলছে, মানু ভাই আপনি এক কাজ করেন, এই যে আমি লিখছি, লেখাপড়া তো আপনাদের মতো জানি না, হাঁটুতে বুদ্ধি প্যারেন্ট পিডি করে গেছে, তো এটা কারেকশন যদি কোনো ভুল টুল থাকে ওই দিন যা বলছি ওর সঙ্গে ঠিক আছে কিনা, তো ও দেখেন আছে কিনা। ও দেখছে, মেটিকুলাসলি দেখছে, কয়েকটা বানান শুদ্ধ করে দিছে। আমি কথা ঠিক আছে কিনা বলে 100% কথা ঠিক আছে, বলে এটা এক কাজ করেন আপনি অফিসিয়ালি দিয়ে দেন। আরেকটা ব্রিগেডিয়ার হায়দার বলে যে একটা কাজ করেন কপি জেনারেলে দিয়ে দেন। আমি চিফেরে দিয়ে দিচ্ছি, মন্ত্রীরে দিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে যখন রিপোর্টটা নিয়ে গেছে মানু শাহেদ রেজার কাছে, শাহেদ রেজা বলে চেতে গেছে, হ্যাঁ আপনাদের দিলাম ওনারা বাইর করে দেওয়ার জন্য, আমরা কোনো কাজের না, হ্যাঁ মজুর ভাইয়ের সঙ্গে আপনি পারেন না। হ্যাঁ তখন স্টিল আমার ভাই ভাই কয়, আমার কিন্তু খুব শ্রদ্ধা করে কথা বলে শাহেদ। হ্যাঁ মহিউদ্দিন ভাই কী করে থাকে, হ্যাঁ উনি এটা এইরকম, উনি কাউরে মানে না, কেয়ার করে না, উনি কী মনে করছে আমি অ্যাম্বাসেডার ছিলাম, আমার পাত্তা দেয় না, এইসব আমাকে বেজ্জতি করছে ওইখানে, আমাকে ঢুকতে দেয় নাই, সে ওইখানে গিয়ে মেডেল দিছে। হ্যাঁ তো এইসব বলার পরে ব্রিগেডিয়ার হায়দার, এর মধ্যে এই যে রানা, আমি আসল কথায় আছি, রানা ওইখানে ছিল কাকতালীয় পাবে, রানা আমারে ফোন করছে, ওনার আপনি স্যার স্যার করে, স্যার আপনি আমি সব শুনছি, তাহলে কী হয়েছে? কয় আমি বলছি যে আপনাদের ভাগ্য বলে যদি আপনাদের বিরুদ্ধে মানহানি মামলা করে সবগুলি জেল খাটতে না। উনি ভলেন্টারি কাজ করে, উনি 50 লাখ টাকা আপনারা খেলতে দেন, উনি যদি মামলা করে কোথায় যাবে জানেন? আর কথা বলেন না, বেজ্জতি করার চেষ্টা করেন না। এই হলো ইতিহাস। তাই এইগুলির স্পোর্টসে অড কিছু অড ক্যারেক্টার সাহিত্যের মতো জীবনে একটা বলো, কারণ আমি কামালের খেলা চালাইছি 72-তে। আই ওয়াজ রেফারি, ভলিবলের রেফারি, কেউ চালাইতে জানে, প্রত্যেকের হাতে পিস্তল, আমার পকেটেও পিস্তল। আমারে জলিল সাহেব যে হে আমার বাসায় গেছে, বলে ভাই কেউ খেলার কোনো রেফারি তো রাজি হয় না, আমার তো ইন্টার সার্ভিসের, আরে ইন্টার ইউনিভার্সিটির ফাইনাল খেলা, হ্যাঁ নভেম্বর মাসে 72 ঢাকা ইউনিভার্সিটিতে। আমি বললাম যে আমি খেলা চালাই দেবো, সমস্যা নাই। 500 টাকা পকেটে বুঝিয়ে দিল। তখনকার যে 500 টাকা আমি বেতন পাই 375 টাকা, 500 টাকা মানে 50,000 টাকা, আরও বেশি হবে। দিল, বলে ভাই আমার বাণিজ্য তো বাঁচান, তো খেলা তো চলছে। তা আমি গেছি গিয়ে দেখি কামাল, আমি জানি না যে কামাল বলে তো কামাল তো আরামবাগে বড় হয়েছে, মামুর নেই তো, মনির ভাই ইয়ে। তো কামালরে বললাম যে কামাল এদিকে আসো, খেলা তো চালাইতে চাই না, আমি কী করবো, আমার তো দিছে। হ্যাঁ মজিব আপনি চালান। আমি বলি দেখো যদি বাইশ করো, প্রত্যেকের হাতে জানিয়ে পিস্তল সেই আমার কাছে হবে, মেরে দেবো। বললে না না আপনি যা বলবেন। তো আমি রেফারি করছি, কারণ আমি তো ট্রেন, আমি বিপিএড করা, ইন্ডিয়াতে কোর্স করা, আমি সব জানি খেলাধুলার, ইভেন ফুটবল রেফারিগিরিও করছি বহুদিন, এমনি ভলেন্টারি, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে করি না, সেকেন্ড ডিভিশন। তো এগুলি আমি এমনি নেশার মতো ছিল। পরে খেলা ভাগ্য ভালো, আমারও ভাগ্য ভালো, ওদেরও ভাগ্য ভালো, ঢাকা ইউনিভার্সিটি জিতছে, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্লেয়ার ভালো, বলে বল ঢাকা ইউনিভার্সিটি খেলোয়াড় ভালো, তো দিচ্ছে। তো এই হলো মানে ইয়া। তারপরে আর এরা আমাকে চেনে আগের থেকে, যেহেতু আমি 70-তে সিজিএল কলেজ থেকে 200 রাইফেল লাইনে আমি যত বাকলা দেশে মুক্তিযুদ্ধ আছে, কোকা সহ সব ট্রেনিং করাইছি না 3 মাস ইয়েতে। আমি ওই হিসেবে আমাকে যত মুক্তিযুদ্ধ ইয়ে আছে সবাই আমার চেনে, যত আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, সব সবাই চেনে। আমি এই জন্য এরা তো ওইটা বুঝে নেই।
আপনার এই কেরিয়ারে একটা ঘটনা আছে যে হকি স্টেডিয়ামের দোতলায় দোকান বরাদ্দের জন্য একটা চেষ্টা হচ্ছে, তখন আপনি এনএসসি ডিরেক্টর ছিলেন, আমি জানি না কোন পোস্টে ছিলেন। ওই কারণে একটু বলুন তো, যেখানে আপনাকে কোটি কোটি টাকা প্রস্তাব না, দেওয়া হয়েছিল। ওইটা যখন দোতলা হয় তখন আমি জাপানে গেছি, আইসে দেখেছি দোকান হকি স্টেডিয়ামে। হকি স্টেডিয়াম যখন হয় দোতলাটা হয়, তো ওই যখন হয়ে গেছে তখন এই আমাদের পিএনডি ওরা ওই দোকানের মতো করে ঘর বানাইছে, দোকানের প্যাটার্নে। তা আমি এসে দেখি যে অবস্থা, তা আমি তো দোকান দিব না। তারপরে দোকান না দিয়ে আমি গালাগালি করে পিছনে ইয়ে ছিল না জানলা, পিছনে জানলা দিয়ে আমি প্রত্যেকটা দিয়ে খোকারে বললাম, খোকা সাহেব কিন্তু খুব পজিটিভ। আমি বললাম যে এই কাজও করেন না আপনি, সারা জীবনের জন্য এটা এনে খেলোয়াড়দের হোস্টেল নেই, হকির অফিস নেই, হকি ফেডারেশন বিভিন্ন অফিস দিয়ে দিই। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে তখন হলো 96-এর যায় অবস্থা, কিন্তু মানে খোকা তো পরে করছে কি, আমি করছি কি 21টা রুম দিয়ে দিছে ক্রীড়া পরিদপ্তরে, 1 থেকে 21টা রুম ওই যে মসজিদের ক্রীড়া পরিদপ্তরের অফিস, বাকিগুলি একদম মানে 1 সপ্তাহের মধ্যে ইয়ে দিয়ে দিয়েছে বিভিন্ন ফেডারেশনে। ওয়েট লিফটিং ফেডারেশনের অফিস ওখানে ছিল। আপনাকে কত অফার দেওয়া হয়েছিল যে আপনি না করেন? বেশি না, 10 কোটি টাকা। 10 কোটি বলে 10 কোটি টাকা দেবো, ব্যবসায়ীরা। ব্যবসা এনে গোল্ডেন মার্কেট করবে। এনে গোল্ডেন মার্কেট করলে মানে ওয়ার্ল্ডে বেস্ট মার্কেট হইতো। তুমি চিন্তা করো গোল্ডেন মার্কেট হতো। আমি বললাম যে আমার দিয়ে হবে না। তারপরে আমি খোকা সাহেবকে বললাম, বলে যে আপনার জন্য তো আমাদের পলিটিক্স করা যাবে না, তো এইভাবে কথা বলতো। আমি বলি ভাই আপনার টাকা নেন, আমি যাইয়া, আমি এই কাজ করতে পারবো না। আমার আমি যে নিজের বাড়ির নিচে দোকান দেওয়া পছন্দ করি না। আর দোকান উঠেছে, আপনি দেখছেন যে আপনি আমার যে দোকানগুলি উঠেছে 93-তে, আমার মানে জানের রিক্স। তারপরে এই যে ঢাকা এই তোমার ফুটবল ফেডারেশনে 47টা দোকান ছিল, আমি উড়াই দিছি। রানা জানা, রানা তো তখন ছোটো, ওই যে সাংবাদিক রানা, হ্যাঁ উড়াই দিই। ওইখানে একটা লোক মাইরে পুঁতে রাখছিল, ইয়ে বানাইছিল মাজার, যেটা এখন ওই যে সুগার কর্পোরেশনের পিছনে মাজারটা আছে না, ওইটা দখল করছিল ওই কাশেম ভাই। ওইটা আমি করছি বুলডোজার দিয়ে বাইরে ফেলাই দিয়েছি। ওখানে মসজিদ ছিল মাঝখানে, এই আরামবাগের লোকদের এই জায়গাটা দখল করার জন্য মসজিদ বানাইছে, একটা মাজার বানাইছিল। এই মাজারটাতে সব উঠাই দিয়েছি 95-এ উঠাই দিয়েছি। এখনও সাক্ষী যে ড্রাইভার আছে না, তার 2000 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। ড্রাইভার মাজার উঠাই দিতে না, ওই ট্রাক্টরের ড্রাইভার। পরে এই যে ওর নাম কি, আর এই যে পিয়নটার নাম কী রে, মালিক। মালিক আমার পিয়ন ছিল। মালিকের বললাম 2000 টাকা নে, ওরা দে, ওই মাজার উঠেছে বলতে গুণ হইলো আমার হবে। ও করছে কি, এক খেয়াও দিয়ে মাজার উঠে বাড়িতে চলে গেছে। তো ফুটবল তারপরে রাতারাতি ওই ওয়াল দিয়া মাঠ বানাই দিলাম। এই মাঠটা তো চলে যেত, বহুতজন এর মধ্যে ছিল। খালি আমি একটু থাকলো আজকে এই মাঠটা কারা ব্যবহার করে, ফুটবল ফেডারেশন, খেলোয়াড়, যেটা কার উপহারটা কার হয়েছে, এগুলি আমার লেখা আছে, এগুলি ইতিহাস, এগুলি এখন এইসব হইলেও আমার স্মৃতি, আমার এই অর্জন, আমি অর্জন মনে করি। আমি স্পোর্টসের জন্য করছি। তারপরে আমার এখন প্রশ্ন, ঢাকা স্টেডিয়াম বা যে কোনো স্টেডিয়াম কেন করা হয়েছে? খেলার জন্য। খেলার জন্য না, খেলা অর্গানাইজ করার জন্য। স্টেডিয়ামে ইউজ করে কারা? খেলোয়াড়রা, অর্গানাইজাররা, রেফারিরা, কোচেরা, দর্শক। আমি দর্শক, আমার কার পার্কিং কো, আমি 5000 দর্শক। একটা ইন্টারন্যাশনাল খেলা আমি 5000 গাড়ি আসবে, কই গাড়ি রাখার টাকা কই? 32টা বাথরুম ছিল, বাথরুম কই? 32টা এই 16টা ছিল, ওই গেট 16টা কই? এখন কটা আছে? তারপরে আমার টিকিট কাউন্টার কই? প্রতিটা গেটের সামনে টিকিট কাউন্টার ছিল, কই? আমার ড্রেসিং রুম কই? প্লেয়ারদের যে 11টা ড্রেসিং রুম, যার জন্য যারা সাদেকের চাকরি গেল, ড্রেসিং জায়গায় রইল কেমনে? যে কারণে তোমার আমি চাকরি খাইছি, এই যে তুমি এই 11টা দোকান দিয়ে দিছ, তো দোকানের জায়গায় রইলো, তোমার চাকরি গেল। তোমার পরে এনসিতে যে আসলো, সে পয়সা খাই আবার ওইটা বহাল রাখলো, যে মন্ত্রীও কার্য, এইগুলি করছে। আমি ডাইরেক্টর এডমিন না হলে আমি বুঝতাম না যে এই চুরিদারে এরা কেমনি করছে, কী করে। এখন আমার কথা বুঝতে দেয় না তো। আমি খালি মিটিং ওই দিনে একটু বলছিলাম, সচিব আমার থামাই দিয়েছে, মানে মন্ত্রী বসেন, আপনার সঙ্গে আলাদা বসবো। আমি যখন বলছি যে বিল্ডিংয়ে বসে 52 কোটি টাকা আমি দিয়ে গেছি লটারি, কেউ জানে না, বলে আমরা তো জানি না, সচিব জানে না,
চিন্তা করো, মন্ত্রণালয়ের সচিব জানে এটা লটারির পয়সার বিল্ডিং, এটা জানো না? পুষ্টিকে পড়তে হবে তো, পুষ্টি না পড়লে জানবে করতে না না, তার তো জন্মই হয় নাই, 35 বছর আগে তো সে চাকরিতে ঢুকে নাই, তো জানবে কেমনে? 35 বছর পরে সে তার তো চাকরি হয় নাই 30 বছর। আমি তো 35 বছর আগে এই কাজটা করছি। তা এখন এগুলি ওই যে আমি এই জন্য কথা বলি, আমি করলে তারপরে আগের যে ইয়ে ছিল আমিনুল বলে, হ্যাঁ স্যার আপনি এনএসসির এগেনস্টে কথা বলেন। আরে ভাই 28 বছরে গত 28 বছরে 12 টাকা দোকানের ভাড়া বাড়ায়, এটা কোন ইয়ে? আপনারা সাবলেট দিতে দিতে এই পর্যায়ে আনছেন 300 টাকা সাবলেট। এখন দোকান ভাড়া পায় 28 টাকা স্কোয়ার ফিট, বাকি টাকা কার পকেটে যায়? এখনও চলতেছে। আমার ওবায়দুল কাদের হিন্দু সরাইলে বইল যে ভাই আমি তো আপনি না গেলে আমার মন্ত্রীগিরি করা যাবে না, আপনি জান। আমি চিফরে বলেন 1 কোটি টাকা খাইয়া 30 টাকা করছিলাম, 15 টাকা করছে তখনই 96। এই 15 থেকে এখন 28 টাকা। কিছু করলে দোকানের ভাড়া বাড়াইতে, ওই যে সজীব বুয়ায় কদিন ফাল পারছেন না 2 দিন, তো ভাড়া বাড়ায় নেই কেন? ওই একই এই বিল্ডিং ওই দিন আমি দেখলাম যে মিটিংয়ে এই কথা তুলছি, তো আমার তো বাইর করে দেয় ওই দিনে। এই বিল্ডিং ব্যাংকে এখানে হাইটেস্ট বিল্ডিং হবে 25 তলা, এখানে কমার্শিয়াল ইয়ে হবে, এটা কমার্শিয়াল ভ্যালু, এখানে ইনকাম করতে হবে, ইনকামের কথা। আরে বেটা ওই বিল্ডিং তো খালি পড়ে রয়েছে, ওই বিল্ডিং করা হয়েছে। যখন আমি বললাম যে বিল্ডিং তো করা হয়েছে ফেডারেশনটা দেওয়ার জন্য, একটা ফ্লোরে 1 ফেডারেশন দিবে, নোটা তো তাই আছে। আমার মুখ বন্ধ করে দিল, কথা বলতে দিল না। তাই এখন ওই কথা আমি তো কথা বলি, আমার ওই প্রেসিডেন্ট হয়ে গেছে, আর তো আমার পাওয়ার কিছু নাই। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, প্রেসিডেন্ট পাই, 11টা অলিম্পিক, আমার তো পাওয়ার কিছু নেই। আমি যেখানে খুশি হয়নি বলি, লোকজন শোনে না, সাংবাদিকরা শোনে না, সাংবাদিকরা লেখে না তো এগুলি। আমি বহু সাংবাদিকরা বলছি যে ভাই আমার ফটো দিয়ে এগুলি লেখে নাই। কেন লেখে না আমি সেটা জানি না, কেন লেখে না। বলে আমার টকশো করে ওই সেক্রেটারিকে ওদের আনক, টকশো যে কোনো, আমি মুশফিকরে বলছিলাম যে টকশোর ব্যবস্থা করো, স্পোর্টসের টকশো করে যে সব বেরিয়ে যাবে। কেন আমরা পিছনে পড়ে আছি? আর্মি যদি আজকে আর্মি না থাকতো, এই খেলাধুলাই বন্ধ হয়ে যেত। খেলাধুলার সিংহভাগ আর্মির ইয়ে। মিনিস্ট্রির পলিসি হইল কেমনে প্যাচ মারবে। আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, ফায়ার সার্ভিস এরা যদি না থাকতো, ক্লাবগুলি না থাকতো, তাহলে ফুটবলই তো পালে বন্ধ হয়ে যেত। অ্যাথলেটিক্সে আজকে অবস্থা, সুইমিংয়ের অবস্থা কেন? এখন গোল্ড মেডেল পায় না কেন সব গেমসে? সুইমিংয়ে পায় না, অ্যাথলেটিক্সে পায় না কেন? পায় না ব্যবস্থাপনার কারণে। পয়সার অভাব নেই, ব্যবস্থাপনা, ইচ্ছা। ধন্যবাদ। থ্যাংক ইউ। কি খুলে দেবো?